হে ওয়েলকাম টু আইসিটি। আমি এইচআর হানিফ ফয়সাল। তো আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় প্রোগ্রামিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আর প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, এরপরে যে পার্টকে সবচেয়ে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হবে হলো প্রোগ্রামিংয়ের তৃতীয় পার্ট। এখানে আমি আলোচনা করব প্রোগ্রামিং নিয়ে, এবং তোমার এখানে এটা কেন এত বেশি ইম্পর্টেন্ট তোমাকে বলি। আর প্রোগ্রামিংয়ের মেইন পার্টই তো প্রোগ্রাম। এখানে প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন ধরনের ম্যাথ তোমাকে দিতে পারে। আর এই অধ্যায় থেকে ম্যাথমেটিক্যাল টার্মে যদি প্রশ্ন করা হয় তাহলে তিনটা ক্যাটাগরি থাকবে প্রশ্ন করার মতো। এক হলো অপারেটর থেকে, বাচ্চা মার্ক অপারেটর থেকে তোমাকে একটা প্রশ্ন দিতে পারে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে দিতে পারে, আর কি প্রোগ্রামিং। আমি আশা করি যে যদি প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হয় অবশ্যই এখান থেকে প্রোগ্রাম থেকে প্রশ্ন করা হবে। তো আমি আশা করি তোমরা প্রোগ্রাম মোটামুটি বুঝো। তো আমি এখানে কন্ট্রোল স্টেটমেন্টের জাম্পিং স্টেটমেন্ট একটু কথা বলবো। হ্যাঁ, তো জাম্পিং স্টেটমেন্টের আগে তোমাকে কয়েকটা জিনিস বলে নেই বা বুঝে নেওয়া উচিত যে আমরা ফর লুপ বা যে কন্ট্রোল লুপ স্টেটমেন্টগুলোর যেগুলো ছিল ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, এগুলো জানে কিনা। অনেক সময় তোমাকে প্রশ্ন করতে পারে যে ফর লুপের কোন জায়গায় চেঞ্জ করলে হোয়াইল লুপ হবে, বা হোয়াইল লুপ করতে গেলে এখানে কী ধরনের পরিবর্তন করতে হবে, এইটাই প্রশ্ন কিন্তু করতে পারে। তো এগুলো আমি এখন তার ডিটেলস বোঝানো সম্ভব না, তো আশা করি তোমরা বুঝো। তো দেখো এখান থেকে যদি ব্রাঞ্চিং স্টেটমেন্ট যদি জাম্পিং স্টেটমেন্ট ব্যবহার করে প্রশ্ন করে তাহলে কিটাই প্রশ্ন করতে পারে। তো জাম্পিং স্টেটমেন্ট বোঝার আগে তোমাকে একটা লুপ বুঝতে হবে। তো ফর লুপ একটা প্রোগ্রাম দেখি আমরা। ফর ধরো আই ইকুয়াল 1 শর্ত দিলাম, আই লেস দেন অর ইকুয়াল 6, তারপর দিলাম কি আই প্লাস প্লাস। ঠিক আছে, এটা এখন এটা দিয়ে আমি তোমাকে বললাম যে প্রিন্ট এফ, আমি এটা এখানে লিখি, প্রিন্ট এফ আই লাভ আইসিটি। তোমাকে এই টাইপের একটা লুপ দিয়ে বলতে পারে যে প্রোগ্রাম যদি এটা হয় এটা কতবার প্রিন্ট হবে, বা আই লাভ আইসিটি কতবার প্রিন্ট হবে। এটা তো আমরা মোটামুটি জানি কতবার প্রিন্ট হবে। দেখো এই লুপিংটি একটু বুঝে নেই, তাহলে আমরা জাম্পিং স্টেটমেন্টের সব কিছু বুঝতে পারবো। আই ইকুয়াল টু 1, আই লেস দেন অর ইকুয়াল 6, আয়ের মান 6 সমান অথবা ছোট হতে পারবে, এবং ইনক্রিমেন্টাল কি দেওয়া আছে, আই প্লাস প্লাস প্লাস, মানে আই এর মান 1 করে বাড়বে। তো দেখো আয়ের মান যখন 1 হবে, আমি দেখো এখানে আয়ের মান যখন 1 হবে তখন কি এটা আসবে, এটা প্রিন্ট করে ফেলবে। ঠিক আছে, পরে দেখো আয়ের মান যখন 2 হবে এখানে আসবে, সে দেখবে কি পারমিশন পাবে, তারপর কি এখানে আসবে 2 ও প্রিন্ট করে ফেলবে, এভাবে 3 আসবে প্রিন্ট করে ফেলবে, 4 আসবে প্রিন্ট করবে, 5 আসবে প্রিন্ট করবে, 6 আসবে প্রিন্ট করে ফেলবে। যখন 7 আসবে তখন কি এখানে তাকে পাস হতে দেওয়া হবে না। তার মানে কি প্রোগ্রাম এই পর্যন্তই থাকবে, পরে আর প্রিন্ট হবে না। তার মানে উক্ত লেখাটি 6 বার প্রিন্ট হবে। কিন্তু তোমাকে পরীক্ষায় এভাবে প্রশ্ন করতে পারে যে লেখাটি 5 বার প্রিন্ট করার জন্য কি ধরনের পরিবর্তন করা যায়, বা কোথায় পরিবর্তন করা যেতে পারে, বা কি ধরনের পরিবর্তন হতে পারে, এটি প্রশ্ন তারা করতে পারে। আবার বলতে পারে উক্ত প্রোগ্রামটি হোয়াইল লুপে করতে গেলে কোথায় পরিবর্তন করতে হবে, কি পরিবর্তন করতে হবে। তো যাক, জাম্পিং স্টেটমেন্ট যেহেতু কথা বলতে চাচ্ছিলাম, তো এখানে জাম্পিং স্টেটমেন্ট থেকে দুইটা পার্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হলো ব্রেক এবং কন্টিনিউ। আমি ধরে রেখেছি যদি প্রশ্ন করা হয় এই দুইজন থেকে প্রশ্ন করা হবে। তো দেখো ব্রেক কন্টিনিউ বোঝার আগে তো এটা তো আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, তো এভাবে যে কোনো জিনিস তোমাকে কিন্তু প্রোগ্রাম এখানে মুখস্থ করার কিছু নেই। প্রোগ্রাম কি করতে হবে, এভাবে ধরে ধরে বুঝতে হবে তোমাকে। একটা প্রোগ্রাম এখানে তোমাকে হতে পারতো i+2 হতে পারতো, i+2 অথবা i=i+2 হতে পারতো। তাহলে প্রোগ্রামটি কতবার প্রিন্ট হইতো, এখানে মুখস্থবিদ্যার কিছু নেই। তোমাকে রান করে করে চেক করতে হতো যে 1 আসবে, শর্ত মানবে, হ্যাঁ মানলে এটা প্রিন্ট করবে, 2 আসবে, তারপর শর্ত মানবে, প্রিন্ট হবে, হ্যাঁ, এইভাবে মিলিয়ে প্রোগ্রামের অ্যান্সার বের করতে হয়। হ্যাঁ, আমি বলতেছি হয়তো তোমার কাছে বিষয়টা একটু লেন্দি বা জটিল মনে হতে পারে, কিন্তু যখন তুমি এটা বুঝে যাবা একেবারে ইজি। যাক, ব্রেক এবং কন্টিনিউ এই দুটো তোমাকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারে। কেন ডিস্টার্ব করতে পারে বলি। ব্রেক এটা নির্ভর করবে এই ব্রেক স্টেটমেন্টটা এটা কি প্রিন্টের আগে নাকি প্রিন্টের পরে। আমি আবার বলতেছি ব্রেক এবং কন্টিনিউ দুইজনের একই মায়ের পেজটা হলো তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে সে কি প্রিন্টের আগে নাকি প্রিন্টের পরে। এটা বুঝে শুনে তারপর অ্যান্সারে যেতে হবে। ক্লিয়ার? আর যেহেতু আমি এভাবে লুপিং
মুভ করানো বা লুপিং করা শিখে গেছি, তাহলে কি আমি যে অ্যান্সারের যে কোনো প্যাটার্ন ধরতে পারবো। দেখো ব্রেক নিয়ে কথা বলবো। প্রথমত ব্রেক, তো ব্রেক কি? ব্রেক হলো ফুল স্টপ। গাড়ি যেমন ব্রেক করে ফেলে, ঠিক আছে, তো ব্রেক স্টেটমেন্ট যখন মিলবে প্রোগ্রাম তখন ব্রেক করে ফেলবে। ক্লিয়ার? কি বলছি? ব্রেক মানে ফুল স্টপ, শর্তের মধ্যে যদি মিলে যায় তাহলে ব্রেক মানে এই প্রোগ্রামকে আর মুভ করতে দেওয়া হবে না। ক্লিয়ার কি বললাম? তো ব্রেকের বিষয়টা কেমন হবে? ধরো যে ব্রেক, আমি এখানে শর্ত লিখলাম ইফ আই ইকুয়াল 3, প্রোগ্রামকে বললাম যে ব্রেক। দেখো তার মানে আমি এখানে লিখলাম কি ইফ আই ইকুয়াল 3 ব্রেক, তার মানে যদি পরে কিন্তু প্রিন্ট। দেখো আমি কিন্তু আবার বলছি, পরীক্ষা হলো তোমরা এখানে যথেষ্ট সতর্ক থাকবে, প্রিন্ট এফ এর আগে ব্রেক নাকি পরের ব্রেক, এটাই আমরা হ্যালোসিটে হয়ে যাই। দেখো তো এখানে আয়ের মান যখন 3 হবে প্রোগ্রামকে বলা হবে তুমি আর প্রিন্টে যেতে পারবে না। তাহলে বলো তো প্রোগ্রামটি কতবার প্রিন্ট হবে? 3 বার প্রিন্ট হবে নাকি 2 বার প্রিন্ট হবে? এটা চিন্তার বিষয়। দেখো এখানে যদি আমি এটা এক্সিকিউশন দেখি, প্রথমে 1 আসবে, শর্ত চেক করবে, এই শর্ত চেক করবে, তারপর এখানে আসবে, শর্ত ঠিক আছে, এখানে আসলো, এই শর্তের মধ্যে সে পড়ে নাই, সো প্রিন্ট করে ফেলবে। পরে আবার এখানে চলে 2 হবে, এখানে আসবে, শর্ত চেক করবে। প্রোগ্রাম কিন্তু এইভাবে মুভ করবে বারবার, ঠিক আছে, মুভিংটা হবে প্রোগ্রামিং এইভাবে, এই যে লুপিং সিস্টেমটা কিন্তু এমন হবে, প্রথমে এইভাবে, তারপর এখানে আসবে, সেকেন্ড বার পরবর্তী সকল লুপে সেইভাবে মুভ করবে। দেখো 2 আসবে, শর্ত দেখবে যে হ্যাঁ এখানে যাওয়ার মতো তার পারমিশন আছে, এখানে দেখলো হ্যাঁ শর্তের মধ্যে সে পড়ে নাই, সো ব্রেক নিবে না, সে কি প্রিন্ট করে ফেলবে, 2 সে প্রিন্ট করে ফেলবে। 3 দেখো যখন সে এখানে একবারে 3 হবে, এখানে আসলো, হ্যাঁ এখানে সে পারমিশন পাবে, কিন্তু এখানে আসার পর সে দেখলো কি যে ইফ আই ইকুয়াল 3 ব্রেক বলা হচ্ছে, তুমি এখানে ফুল স্টপ, তোমার নিচে যে যদি মহাকাশও থাকে, স্বর্ণ থাকে, তোমার এখানে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি প্রোগ্রাম কি করবে? এই 2 বারই প্রিন্ট করবে, আর তৃতীয়বার সে প্রিন্ট করার কোনো সুযোগ পাবে না। এখন দেখো এই সেম প্রোগ্রাম যদি তোমার একটু ভিন্নভাবে থাকতো, ভিন্নভাবে বলতে যদি সেম প্রোগ্রামে যদি লেখাটা এখানে থাকতো যে ইফ আই ইকুয়াল 3 ব্রেক, তাহলে কি হইতো? জানো, 1 এর জন্য সে প্রিন্ট করবে, 2 আসবে, প্রিন্ট করে ফেললো, 3 কিন্তু প্রিন্ট প্রথমে করে ফেলছে, সে কিন্তু 3 কি হবে? দেখো 3 পারমিশন পাইলো, এখানে প্রিন্ট করে ফেলছে, প্রিন্ট করার পরে সে দেখলো কি আহারে এনে তো শর্ত, কিন্তু সে তো যা কাজ করতে কাজ করেই ফেললো, সো এখানে তার ব্রেক মারলে কি না মারলে কি, সো সে কি করবে? 3 বার প্রিন্ট করবে। মনে থাকবে? তাহলে এইটার অ্যান্সার হবে এতটুকু। ক্লিয়ার বিষয়টা, যে ব্রেক আগে পড়ে থাকলে কিভাবে ব্রেকিং করে, মনে থাকবে? সো তুমি যা ইচ্ছা তাই হোক না কেন, তোমাকে এই যে আমি একটা সংখ্যা করে ধরেছি, তোমাকে এভাবে ধরে ধরেই করতে হবে। যদি ধরে না করো তাহলে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ বিদ্যাটা কিন্তু খুবই ভয়ানক এবং উল্টে পাল্টে পড়ে যাবা। দেখো আমি আশা করি তোমাদের ব্রেক নেওয়ার কোনো সন্দেহ নেই। যেমন আমি যদি তোমাকে সেম প্রশ্নে এটা করতাম যে এখানে আই প্লাস, ধরো যে আই ইকুয়াল টু আই প্লাস 2, এখন বলো প্রোগ্রাম কতবার প্রিন্ট হবে এটা। তাহলে এটার জন্য তোমায় কি করতে, দেখো প্রথমে 1 থেকে শুরু হবে, শর্তের মধ্যে আসবে, 1 এখানে আসলো, প্রিন্ট করে ফেললো, হ্যাঁ 1 একবার প্রিন্ট করে ফেলবে। পরে দেখো এখানে যাবে কোথায়? 2 বাড়বে, 2 বেড়ে কত হবে? 3 এখানে পারমিশন পাবে, পাওয়ার পর এখানে প্রিন্ট সে করে ফেলবে, করার পরে সে ব্রেক, তার মানে কি সে তো অলরেডি 2 বার প্রিন্ট করে ফেলছে। ঠিক আছে, এটা কিন্তু এই যে এই 2 জন আর এই 2 জনের উপর নির্ভর করবে, আর কতবার প্রিন্ট হবে ফাইনালি যদি ব্রেক এই জাম্পিং স্টেটমেন্ট থাকে সে বলে দিবে। আমি আবার রিপিট করতেছি যে এই ব্রেককে তোমরা ভালো করে লক্ষ্য করবা, সে কি প্রিন্ট এফের আগে নাকি পরে। আশা করি ব্রেক ক্লোজড। তো এখন হলো কন্টিনিউ। তো কন্টিনিউ সিমিলার টাইপ, সে কি করবে জানো? সে ওই একই ব্রেকের মতো একই সিস্টেম অনুযায়ী সে প্রিন্ট এফের আগে থাকলে এক ধরনের মান প্রদর্শন করতে পারে, পরে থাকলে কি ভিন্ন ধরনের মান প্রদর্শন হতে পারে, জাস্ট একটা আউটপুটের ভিন্নতা হবে। দেখো যেমন আমি যদি এখানে শর্ত দিই ইফ আই ইকুয়াল 3 অথবা আই
কন্টিনিউ। কি হতে পারে অ্যান্সার? দেখো আমি বলে রাখি, কন্টিনিউ কিন্তু যে প্রিন্টএফের আগে বা পরে থাকলে কিছু একটা পার্থক্য হয়, এক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে কী ধরনের পার্থক্য এটা আমরা দেখতেছি। তো দেখো কন্টিনিউ বিষয়টা একটু বুঝে রাখি। কন্টিনিউ হলো কতগুলো শর্ত দেওয়া থাকবে, এই শর্ত যদি মিলে যায় তাহলে সে কী করবে, এই শর্তগুলো বাদে বাকি সবাইকে প্রিন্ট করতে বলবে। মানে কন্টিনিউ বলা হচ্ছে যে তার শর্তের মধ্যে যেগুলো আছে এইগুলো ছাড়া বাকি সবাইকে প্রিন্ট করতে সে পারমিশন দিবে। ক্লিয়ার? আর ব্রেক কি ছিল, শর্তের মধ্যে মিলে গেলে ফুল স্টপ, প্রোগ্রামকে রান হতে দিবে না। আর কন্টিনিউ কাজ হলো যে শর্তের মধ্যে যদি মিলে যায় তাহলে ওইগুলো ছাড়া বাকি সবাইকে প্রিন্ট করতে সে বলবে। দেখো এখানে যে আমি লিখলাম ইফ i = 3 অথবা যেটা হচ্ছে অথবা সিম্বল অথবা i = 5, তার মানে বলা হচ্ছে এখানে যদি i এর মান 3 অথবা 5 হয়, এই দুইজনকে ছাড়া তুমি এখানে আউটপুটে যারা আছে সবাইকে তুমি নিতে পারবা, এই দুইজনকে ছাড়া। তার মানে দেখো এটা অ্যান্সার কি হবে, প্রথমে 1 আসবে, শর্তের মধ্যে পড়ে নাই, সে প্রিন্ট করে ফেলবে। দ্বিতীয়বারের জন্য লেখাটা প্রিন্ট হবে, হ্যাঁ 2 আসবে, প্রিন্ট করে ফেলবে। আমি এখানে i++ দিয়ে রাখলাম, হ্যাঁ 2 আসবে, প্রিন্ট করে ফেলবে। 3 কি সে প্রিন্ট করতে পারবে না, কারণ এই শর্তের মধ্যে সে মিলে গেছে। সে বলছে যে 3 হলে প্রিন্ট করতে পারবে না, কন্টিনিউ। 3কে ছাড়া কন্টিনিউ করো, তুমি 3কে ছাড়া কন্টিনিউ করো, তখন কি সে এটা করতে পারতেছে না। তারপরে 4 এর জন্য সে প্রিন্ট হবে। 5কেও সে কি করবে, সে শর্তের মধ্যে মিলে যাবে, সে কি বলবে, 5কেও সে বলবে যে তুমি তাকেও প্রিন্ট করতে পারবে না, তাকে ছাড়া চালিয়ে যাও। হ্যাঁ, তো তাকে ছাড়া চালিয়ে যেতে হবে। তারপর 6 প্রিন্ট হবে। তার মানে এই কন্টিনিউর জন্য তাহলে এই যদি এইভাবে থাকে তাহলে কতবার আউটপুট হবে, এটা আউটপুট হবে 4। ঠিক আছে, মানে লেখাটা 4 বার প্রদর্শিত হবে। বুঝতে পারছো বিষয়টা? কি বলছি? যদি এটা বুঝতে না পারো তুমি জাস্ট পজ করে ভিডিওটা দেখো। আমি যদি আবার রিপিট করি, দেখো শর্তের মধ্যে যদি মিলে যায় এই শর্তগুলোকে ছাড়া প্রিন্ট করতে হবে, এই শর্তগুলোকে ছাড়া কন্টিনিউ করতে হবে, বা শর্তের যে মানগুলো থাকবে এই মানগুলো ছাড়া কন্টিনিউ করতে বলা হবে। আরেকটা বিষয় হলো যে ওই কন্টিনিউ যদি নিচে থাকে তাহলে কিন্তু মানে আহামরি পরিবর্তন হয় না, বা তার কার্যক্ষমতা খুব একটা থাকে না। দেখো আমি যদি তোমাকে একটু দেখাই, তোমাকে কনফিউশন করার জন্য বা কনফিউশনে রেখে দেওয়ার জন্য তারা এই টাইপের প্রশ্ন মন চাইলে করতেও পারে যে ইফ i = 3 অথবা i = 5 কন্টিনিউ। এখন বলো তো এই প্রোগ্রামটা কতবার রান হবে, বা এই প্রোগ্রামে আই লাভ আইসিটি শব্দটা কতবার প্রিন্ট হবে, যদি এটাই প্রশ্ন করা হয়। এখন তো তুমি চোখ বন্ধ করে বলে দিবা 1 থেকে 6, যদি 1 করে বলছো 1 থেকে 6, 3 এবং 5 ছাড়া, তার মানে 4 বার প্রিন্ট হবে না, একেবারেই না। কারণটা হলো দেখো এই যে কন্টিনিউ স্টেটমেন্টটা কি প্রিন্টের আগে নাকি পরে, তার সে তো ওই যে প্রিন্টএফ আগে, তার মানে কি আগে সে কাজ সারা করে ফেলছে, এখন তুমি আসলেই কি না আসলেই কি। ঠিক আছে, দেখো আমি যা বলতে চাচ্ছিলাম, সে 1 প্রিন্ট করে ফেলবে, 2 প্রিন্ট করে ফেলবে, 3 প্রিন্ট করে ফেলছে। প্রিন্ট করার পরে সে দেখছে ওহো এটা ছাড়া, তার মানে এখানে কিছু তার করার নাই। পরবর্তী সে আবার 4, যখন 5 কিন্তু সে প্রিন্ট করে তারপর এখানে এসে দেখলো যে হারে ভাই এটা ছাড়া কন্টিনিউ করতে বলছে, কিন্তু কিছু তো করার নাই, প্রিন্ট তো অলরেডি হয়ে গেছে, কারণ সে একটা স্ট্রাকচারাল প্রোগ্রাম। বুঝতে পারছো বিষয়টা? তো এই ছিল অবস্থা, এভাবে 6, তার মানে সে প্রদর্শিত হবে কতবার, 6 বার। সো এখানে ব্রেক এবং কন্টিনিউয়ের মেন খেলাটা হলো এই জায়গায় যে আগে পরে বিষয়ে মাথা ঠিক রাখা এবং প্রত্যেকটার জন্য মানগুলো আলাদা আলাদাভাবে রান করা। যাক, আমি আশা করি এই বিষয়ে তোমাদের আর কোনো সন্দেহ নেই। যদি সন্দেহ হয় তাহলে ভিডিও জাস্ট পজ করে ধীরে ধীরে যাও আর কমেন্টস করে জানিয়ে দিও, আমি চেষ্টা করব। আর পরবর্তী বিষয় হলো যে এখানে কন্ট্রোল স্টেটমেন্ট টপিক ক্লোজড, অ্যারে নিয়ে কথা বলি। তো অ্যারে থেকে তোমাকে আহামরি প্রশ্ন করা হবে না। অ্যারে থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে অ্যারে কি। অ্যারে হলো সমজাতীয় চলককে আমরা অ্যারে বলি, মানে একই জাতীয় চলক, সবার মানে ধরো যে পূর্ণ সংখ্যা, ধরো পূর্ণ সংখ্যা একই শ্রেণীতে আছে 100 জন স্টুডেন্ট, সবার রোল নাম্বার কি দশমিক সংখ্যায় আছে, তার মানে কি সবাইকে আমরা একটা চলকের মধ্যে সেট করতে পারি, তার নাম কি অ্যারে। তার মানে সমজাতীয় চলক ডিক্লেয়ার করার জন্য কি ব্যবহার করো, অ্যারে। এতটুকু মাথায় রাখো, অ্যারে প্রধানত 2 প্রকার আছে, একমাত্রিক আর বহুমাত্রিক। একমাত্রিক অ্যারেকে ডিক্লেয়ার করা হয় এইভাবে, এই যে ধরো যে এইভাবে। ঠিক আছে, অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম হলো এটা, অ্যারে নেম আর অ্যারে সাইজ। অ্যারের নেম মানে ভেরিয়েবলের নাম আর ভেরিয়েবলের সাইজ, এটা দ্বারা কি মিন করা হয়, এটা হচ্ছে একমাত্রিক অ্যারে। হ্যাঁ, এটা দ্বারা কি মিন করা হয়, এটা দ্বারা মিন করা হচ্ছে যে এখানে তুমি 4টা চলককে ডিক্লেয়ার করছো। কয়টা চলক? 4টা চলক তুমি নিতে পারবে। এখানে 4টা মেমোরি স্পেস তৈরি হয়েছে, একটা হলো কি A0, A1, A2, A3, এই 4টা চলক কি এখানে নেওয়া হয়ে গেল।
ঠিক আছে? তো এই ছিল এরে। আর এটাকে বলা হয় একমাত্রিক, এই যে একটা মাত্রা, এই জন্য একমাত্রিক এরে। আর তারপর হলো বহুমাত্রিক এরে। বহুমাত্রিক এরে আবার দু প্রকার, একটা হলো 2D 3D মানে দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক, আরটা কি ত্রিমাত্রিক। দ্বিমাত্রিক এরে কেমন হবে? তার মানে এটা হলো কি চারটি মেমোরি স্পেস বা চারটি ভেরিয়েবলের জন্য মেমোরি স্পেস তৈরি হলো। আর দ্বিমাত্রিক এরে হলো ধরো যে এটা 2 এটা 3, এটা হলো কি দ্বিমাত্রিক। দেখো এখানে দুইটা মাত্রা, এই যে একটা এই যে একটা। তো এখানে কয়টা মেমোরি স্পেস তৈরি হলো, এটা যদি আমি সারি কলাম অঙ্কন করে তোমাকে দেখাইতে পারতাম, তো আমি চাচ্ছি না এটাকে এভাবে অঙ্কন করে দেখাইতে। তো দেখো এখানে যদি তোমাকে এটা পরীক্ষা দিয়ে প্রশ্ন করে যে হ্যাঁ এখানে কতগুলো চলক আছে বা এখানে কতগুলো মেমোরি স্পেস আছে বা কতগুলো চলক ডিক্লেয়ার করা যাবে, এটাও যদি প্রশ্ন করে, তাহলে যে কাজটা করবো তোমরা এটার সাথে একবার আবার, তার মানে এটা হবে 3, আর এখানে কয়টা 3টা, এটা হবে কত 4, এটা গুণ দিবা যা আসে তাই অ্যান্সার, মানে 3 4 12। তার মানে এইখানে এটা দেওয়া মানে তুমি 12টি চলক বা 12টি মেমোরি স্পেস নিয়ে যাওয়া চলকের জন্য। হ্যাঁ, তার মানে 12টা চলক তুমি ডিক্লেয়ার করতে পারবা। মনে থাকবে বিষয়টা? জাস্ট এক করে বাড়িয়ে নেবে। কেন এক করে বাড়িয়ে নেবে? কারণ সংখ্যার ক্রমটা শুরু হয় 0 থেকে। ডিজিটাল জগতের সকল কিছু শুরু হবে 0 থেকে। ত্রিমাত্রিক এরে যেমন এটা 2 3 4, এটা ত্রিমাত্রিক এরে। তাহলে এখন বলতে এখানে কতগুলো মেমোরি স্পেস বা কতগুলো চলক ডিক্লেয়ার করা যাবে? 3 × 4 × 5, তার মানে 4 5 20, আর 4 5 20, আর দেখো 3 20 60। ঠিক আছে? তার মানে তুমি চাইলে 60টি চলক ডিক্লেয়ার করতে পারবা। ঠিক আছে? এর থেকে এতটুকু জানলেই চলবে, এর বেশি জানার দরকার নেই। আর তার হলো ফাংশন। হ্যাঁ, লাস্ট টপিক চলে আসলাম, ফাংশন নিয়ে কথা বলতে। তো ফাংশন নিয়ে এখানে জাস্ট এমসিকিউর জন্য খুবই অল্প একটা কথা থাকবে। ফাংশন প্রধানত দু প্রকার, এক হলো লাইব্রেরি ফাংশন, লাইব্রেরি ফাংশন, আর হলো কি ইউজার ডিফাইন্ড ফাংশন। লাইব্রেরি ফাংশন কি? লাইব্রেরি ফাংশন হলো যে ফাংশনগুলো কম্পিউটার পূর্ব থেকে বিল্ট ইন করা থাকে, বিল্ট ইন যে ফাংশনগুলো থাকে, বিল্ট ইন ফাংশনগুলো হলো কি লাইব্রেরি ফাংশন, যেগুলো হেডার ফাইলের ভেতরে থাকে। আর ইউজার ডিফাইন্ড ফাংশন হলো ইউজার, যে ব্যবহারকারী, যে প্রোগ্রামার, সে চাইলে কিছু ভেরিয়েবল আলাদাভাবে ডিক্লেয়ার করতে পারে বা কিছু ফাংশন সে আলাদাভাবে ডিক্লেয়ার করতে পারে, তাদেরকে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন বলে থাকি। হ্যাঁ, তো ইউজার ডিফাইন্ড ফাংশন বললাম। তো ফাংশনের ভেতরে, ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যা থাকে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যা থাকে তাকে বলা হয় আর্গুমেন্ট বা প্যারামিটার। মনে রাখবো, অনেক সময় বলতে পারে ফাংশনের ব্র্যাকেটের ফার্স্ট বন্ধনীর প্রথম বন্ধনীর ভেতরে কি থাকে? আর্গুমেন্ট বা প্যারামিটার। এতটুকু মাথায় রাখলে তোমাকে চলবে, আর বেশি দরকার নেই। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে রিকার্সিভ ফাংশন। তো রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে শুধু এতটুকু মাথায় রেখো, যে ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে, যে ফাংশন নিজেই নিজেকে বারবার কল করতে পারে, তাকে বলবো কি রিকার্সিভ ফাংশন। সো আজকে এই পর্যন্তই। আশা করি প্রোগ্রামিং নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। এই পার্টটি খুবই ইম্পর্টেন্ট ছিল। আশা করি সব কিছু বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবি। আল্লাহ হাফেজ।